আমরা প্রায় শুনি অমুক ব্যক্তি হৃদরোগে মারা গেছেন বা কিডনি বিকল হয়ে মারা গেছেন, ক্যান্সারে মারা গেছেন। কিন্তু এই যে বড় বড় রোগ যেগুলোর নাম শুনি, এগুলোর পেছনে যে নীরব ঘাতকগুলো থাকে সেগুলো আমাদের অজান্তেই আস্তে 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 আমাদের শরীরে বাসা বাঁধে। সেগুলো নিয়ে আসলে সমাজে অনেক আলোচনা, গণমাধ্যমে প্রচুর আলোচনা, কিন্তু যার মধ্যে বাসা বাঁধছে তিনি আসলে জানেনই না কখন তার ভেতরে এই মরণ ব্যাধি বা এই নীরব ঘাতকটি তার ভেতরে প্রবেশ করেছে। এটি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিও এসছেন ডাক্তার ফারজানা হক শর্মী, সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন, সেন্ট লুইস ইউনিভার্সিটি হসপিটাল, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আজকের বিষয় আমরা দিয়েছি নীরব ঘাতক, আপনি কি ঝুঁকিতে? আমি শুরুতেই ডাক্তার শর্মী আপনার কাছে জানতে চাইব যে উপসর্গহীনতা, যেটিকে আমরা নীরব ঘাতক বলছি, নীরব ঘাতক এই শব্দটি বললেই কোন কোন রোগগুলো আসলে আমাদের মাথায় আসে বা সেগুলো কি কি, এটি যদি একটু পরিচয় দেন। অবশ্যই নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার এই ডিজিজগুলা কিন্তু উপসর্গগুলো হয়তো বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাইলেন্ট বা নীরব থাকছে, কিন্তু তারা কিন্তু আপনার শরীরে ড্যামেজ হচ্ছে। এগুলোর মধ্যে আমরা আনতে পারি আমাদের কিছু ক্রনিক ডিজিজ, যেমন আমাদের হাই ব্লাড প্রেশার ওর হাইপারটেনশন, ডায়াবেটিস, কারো যদি আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি থাকে। এসব ক্ষেত্রে হয় কি আপনার আমাদের রোগীরা হয়তো বা জানতে পারছেন না যে আচ্ছা আমার ভিতরে এই সমস্যাটা আছে, বা অনেকের প্রি ডায়াবেটিস থাকে, জানতে পারছে না, কিন্তু আলটিমেটলি শরীরের যে ক্ষতিটা, রক্তনালীর মধ্যে যে চেঞ্জ, আমাদের হৃৎপিণ্ডে যে চেঞ্জ বা আমাদের মস্তিষ্কে যে চেঞ্জ, সেগুলো কিন্তু হচ্ছে। আপনার ল্যান্ডসেট একটা খুবই রেপুটেড একটা মেডিকেল জার্নাল, সেখানে আপনার একটা গবেষণাতে দেখা গেছে যে অলমোস্ট আপনার 45% লোকই কিন্তু বিশ্বব্যাপী জানে না যে তাদের মধ্যে এই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক ওই ডিজিজগুলো আছে। কিন্তু প্রি ডায়াবেটিসের বিষয়টি যেহেতু বললেন, একটা তো হচ্ছে ডায়াবেটিস, সে নীরব ঘাতক, তার আগের কন্ডিশন হচ্ছে প্রি ডায়াবেটিস, কিন্তু সেটিকেও অনেক আগে থেকে বুঝে যাওয়ার ব্যাপারগুলো আসলে কি, মানে সেগুলো আছে কিনা, বোঝা যায় কিনা? অবশ্যই আমরা ফরচুনেট যে আমাদের সেই একটা ব্লাড টেস্ট আছে যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন A1C। এই টেস্টটা শুধুমাত্র আপনার খুব ছোট অল্প একটু এক ড্রপ ব্লাড নিয়ে এটা করা যেতে পারে। তা প্রথমে আমাদের যে টেস্টটা সেটা প্রি ডায়াবেটিস, ডায়াবেটিসের আগে, তারপরে ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসটার আপনার মার্কারটা হবে আপনার হিমোগ্লোবিন A1C 5.7 থেকে 6.4, মানে 5.7 থেকে 6.4। যখনই এটা 6.5-এর উপরে উঠে যাচ্ছে তখন ডায়াবেটিস হচ্ছে। তো অনেকে বলে যে আমার প্রি ডায়াবেটিস, কোনো সমস্যা নাই, কিছু হবে না, কিন্তু প্রি ডায়াবেটিস থাকলেও আনফর্চুনেটলি আমাদের রক্তনালীতে বা আমাদের বডিতে যেসব ইনফ্ল্যামেটরি মার্কার, সেগুলো কিন্তু কাজ করতে থাকে। এবং একটা সুখের বিষয় হচ্ছে যে আমরা যদি প্রি ডায়াবেটিস স্টেজে আমরা আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করি, যেগুলো আমাদের জন্য করা দরকার, আমরা কিন্তু সেই প্রি ডায়াবেটিসটাকে ডায়াবেটিস হতে বাধা দিতে পারি। অন দ্য আদার হ্যান্ড, কেউ যদি এটা না মনে রাখে যে অথবা না জানে যেটা সাইলেন্টলি চলছে, প্রি ডায়াবেটিসটাকে, তো তখন আপনার ডায়াবেটিসে রূপান্তরিত নিতে পারে এবং কমপ্লিকেশন হতে পারে। কিন্তু আমি বলছি যে একটা মানুষ পরীক্ষা করে নাই বা পরীক্ষা করার মতো সতর্কতা বা চিন্তা তার মাথায় নেই, কিন্তু সে কি কোনো সিমটমস দেখে বুঝতে পারে যে এই রোগগুলোতে সে আক্রান্ত হচ্ছে? সেটির কোনো সুযোগ আছে কিনা? প্রথমত একটা আপনার হতে পারে যে শরীরের ওজন। হ্যাঁ, অনেকের থাকে যে আপনার একটা মেডিকেল একটা টার্ম আছে যে আপনার থিন আউটসাইড, ফ্যাট ইনসাইড। এটাকে বলা হচ্ছে আপনার ধরুন হাত পা হয়তো বা খুব চিকন, কিন্তু অ্যাবডোমিনাল ওবেসিটি, সেন্ট্রাল ওবেসিটিটা অনেক বেশি হয়। কি আপনার এইসব ক্ষেত্রে হয়তো বা কোনো সিমটম থাকে না, কিন্তু যাদের অ্যাবডোমিনাল ওবেসিটি বেশি, তাদের আপনার অনেক সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে তাদের ইনসুলিনটা কাজ করে না। আমাদের অগ্নাশয় থেকে যেটা মেইন হরমোন, যেটা আমাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে, যাদের এখন অ্যাবডোমিনাল ওবেসিটি বা পেটে অনেক চর্বি থাকলে সেটা কাজ করে না। সেটা হয়তো বা ধরেন আপনার A1Cতে আসতেছে না এখন প্রি ডায়াবেটিস, কিন্তু ভিতরে কিন্তু তার আপনার ক্ষতিটা কিন্তু হচ্ছে। এই কারণে এটাকে বলা হয় আপনার থিন আউটসাইড বাট ফ্যাট ইনসাইড। এটা এখন একটা উপসর্গ। মানে শারীরিক অন্যান্য কোনো অস্বস্তি তৈরি করে না? না, আপনার অন্য কোনো অস্বস্তি তৈরি করবে না আনটিল এটা আপনার ধরেন ডায়াবেটিস বা কমপ্লিকেশনে যাচ্ছে। কিন্তু আমি বলবো এটা কিন্তু একটা খারাপ দিক, কারণ আমরা মানুষ হিসেবে বুঝতে পারতেছি না। তো সুতরাং আপনার ওজন এমন একটা জিনিস যে যেটা ধরেন আমি আমাকে আয়নাতে দেখতেছি বা আমার লাভড ওয়ান আমাকে দেখে বলতে পারতেছে যে আচ্ছা ওজনটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার আমাদের একটা মার্কার হওয়া উচিত এবং হতে পারে খুবই ইজিলি এই ডিজিজগুলো কন্ট্রোল করার জন্য। কিন্তু একই সাথে আমি যদি বলি যে এসব আর কোন কারণ, মানে শুধু কি দেখেই একটা মানুষ বুঝতে পারে, আর কোনো উপায় আসলে নাই?
মানে দেখে আসলে কি আপনারা যেমন ধরেন অনেকের থাকে যে আচ্ছা হঠাৎ করে ওজন অনেক বেড়ে গেছে, ওভার লাস্ট 1 বছরে ওর হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে গেল, হয়তোবা খুব দুর্বল লাগতেছে, কাজে আর ওরকম বেশি এনার্জি পাচ্ছে না, ঘুমটা বেশি হচ্ছে। অনেকের থাকে যে আপনার ওজন বাড়লে কিন্তু আমার দেখবেন যে মানুষ নাক ডাকে, তখন আলটিমেটলি এটা কিন্তু নাকটা ডাকে কারণ আপনার যে এখানে যে আমাদের যে ফ্যাটটা থাকে গলার কাছে সেটা আমাদের এখানে প্রেশার দেয়, তার কারণে ঘুমের সময় এখান দিয়ে আপনার ঠিকমতো বাতাসটা পাস করতে পারে না। এগুলো আপনার কিছু কিছু মানে আমি বলবো যে সাইন, কিন্তু একদম এক্স্যাক্টলি জানার জন্য যে আচ্ছা আমি কি প্রি ডায়াবেটিস নাকি ডায়াবেটিস নাকি আমার কোনো কিডনির সমস্যা আছে, তার জন্য তো আমাদের কিছু পরীক্ষা ব্লাড করতে টেস্ট আছে হবে। যেগুলো আমরা ইজিলি করতে পারি। আমরা যদি মানে হাঁটা চলা লাইফস্টাইল মডিফিকেশনের বাইরে বাংলাদেশের মানুষের অভ্যাসে হচ্ছে যে আমরা প্রচুর ভাত খাই। আমরা যখন আমাদের ক্যান্টিনে অফিসে দেখি যে ভাতের পরিমাণটা অনেক বেশি, মানে দেখলে যারা বুঝে তারা অন্তত ভয় পায়। মানে এই ভাতটা দীর্ঘমেয়াদে আসলে কিভাবে ক্ষতি করে, বা এই ভাতের পরিমাণটা আসলে কিভাবে মানে কতটুকু কমানো উচিত ধীরে 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 ধীরে? ভাত তো আসলে আমরা বাঙালি, আমাদের এটা কাইন্ড অফ মানে জীবনের সাথে। জি জি। এখন আমাদের এইসব রোগ কন্ট্রোল করার জন্য কমপ্লিটলি একদম যে ছেড়ে দিতে হবে সেটা না। ছোটবেলা থেকে আমাদের বাবা আমাদেরকে বলছে যে পরিমিতে, আমাদের ধর্মেও আছে যে পরিমিত একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো ভাত প্রথমে যেহেতু আপনার এটা হোয়াইট কার্বোহাইড্রেট স্টার্চ, আলটিমেটলি কিন্তু এটা আপনাকে অনেক বেশি ফ্যাট করতেছে, এবং যখন বেশি ফ্যাট হইতেছে এগেইন আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, আমাদের যে বডির যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হরমোন ইনসুলিন সেটা কাজ করতে পারে না। এখন আমি কি পুরো ভাত দেবো? না, কোনো ডাক্তারই আপনাকে বলবেন না যে আপনি পুরো একদম কমপ্লিটলি ভাত বাদ দেন, কিন্তু পরিমিতি। যেমন ধরেন আপনার আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে ওরা যদি প্লেটটাকে মাপে, হ্যাঁ আমাদের প্লেটটা যদি আমরা নেই, আমাদের সেখানে থাকা দরকার অর্ধেক 50% সবজি, 25% থাকা দরকার মাছ মাংস যেটা আপনার মানে প্রোটিন, 25% থাকা দরকার ভাত বা রুটি যেটা কার্বোহাইড্রেট। কিন্তু আমাদের দেশে হয় কি হয়তো বা তার উল্টাটা আমরা করি। তা আমরা যদি সেটা পরিমিত মানে আমাদের প্লেটের 25% যদি আমরা আস্তে 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 চেষ্টা করি যে আমরা কমায় আনবো, সেটা একটা সুবিধা। আরেক সময় হয় কি যে যেমন ধরেন আমরা লাঞ্চটা বা ডিনারটা ঠিক সময় মতো করতেছি না, অনেক কাজ 1টার সময় বা 12টার সময় করার কথা করতেছি 3টা 4টায়। তো যখন দেরি করে খাচ্ছি, খাওয়ার কোনো নিয়ম নাই, অটোমেটিক আমরা তো হিউম্যান, আমাদের অনেক হাঙ্গার বেশি থাকে। তো সুতরাং আপনার টাইমলি লাঞ্চ বা ডিনারটা করা, এবং যদি খায় খুব বেশি সমস্যা আমি কাজ করতে পারতেছি, এর মাধ্যমে যদি কেউ একটা হেলদি স্ন্যাক্স নেয়, যেমন ধরেন আমি একটা আপেল খেলাম, অথবা আমাদের দেশে কত ভালো ভালো ফল আছে, একটা পেয়ারা একটা পেঁপে খেলাম, তখন কিন্তু আপনার ওই ভাত খাওয়ার টাইমে অত বেশি আমরা ক্ষুধার্ত থাকবো না, আলটিমেটলি আমরা ভাতের পরিমাণটা কমাতে পারবো। ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো আমরা দেখি যে লবণ খাই, যদিও বলা হচ্ছে যে প্রতিদিন 5 গ্রামের বেশি খাওয়া উচিত না, কিন্তু অনেকে আবার এটি ভাবে যে কাঁচা লবণ ক্ষতিকর, কিন্তু হয়তো যেটা রান্না করে লবণ খাচ্ছে সেটি আসলে অত ক্ষতিকর না। মানে এটার ব্যাখ্যা কি, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, বা কতটুকু খেতে পারবো? বা এটির সঙ্গে আরেকটু সম্পর্ক প্রশ্ন আমি করতে চাই যে সারা পৃথিবীতে নিয়ম আছে যে আপনি কতটুকু লবণ বা চিনি খাদ্যপণ্যতে তৈরি করছেন, মানে দিচ্ছেন, সেটি কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। সেই জায়গাতে আসলে আমাদের দেশ তো এসব কিছুই আসলে মানছে না, যার যেখানে মজা লাগছে সেইভাবে তারা ব্যবহার করছে। এটা থেকে রাষ্ট্রের কোনো পলিসি থাকা উচিত কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা আপনি প্রশ্ন এখানে করেছেন। সেটা প্রথমে আছে আপনার যেটা আমরা লবণটা কথাটা বললাম যে আচ্ছা এক্সট্রা লবণ বা পাতে কাঁচা লবণ নেওয়া বা রান্নায় লবণ একটু দরকার, না হলে টেস্ট হচ্ছে না, খেতে পারছি না, কমপ্লিটলি মানে গ্রহণযোগ্য। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যেমন ধরো আমার একটা রোগী আসছে, উনি আমাকে বলতেছে যে আমার আত্মীয়র একটা রেফারেন্ট রোগী, উনি বলতেছে যে আপা আমি তো কোনো লবণ জাতীয় খাবার খাই না, কিছুই খাই না, পাতে অল্প একটু লবণ খাই যখন পান্তা ভাত খাই। তা তখন আপনার মানে একটু একটু লবণ করে কিন্তু অনেক বেশি লবণ জমে যাচ্ছে। এবং লবণ মানে যেখানে আমাদের শরীরে সেখানে পানি আসে, কারণ আমাদের শরীরের ধর্মই হলো পানিটা টেনে আনা। আপনি দেখবেন আপনি যদি একটু বেশি লবণ খান, হঠাৎ করে আপনার চোখের নিচে একটু ফোলা ফোলা লাগতেছে, পায়ের গোড়ালিটা ফোলা ফোলা লাগতেছে। তো যেসব রোগীদের আপনার অলরেডি কিডনি ডিজিজ বা হার্টের সমস্যা, ডায়াবেটিস, তাদের শরীরে যখন এক্সট্রা লবণটা আসে, পানিটা আসলে কিন্তু তখন সেই হার্টটা যেহেতু একটু দুর্বল ডায়াবেটিস কারণে, ব্লাড প্রেশার কারণে ঠিকমতো সেটা সার্কুলেট করতে পারে না, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা, যেমন ধরেন পাতে কাঁচা লবণ বাদেও আমাদের অনেক খাবার আছে যেটাতে হয়তোবা আমরা মানে আমাদের মাথায় নাই যে অনেক বেশি লবণ। যেমন আপনার টমেটো সস, আজকাল আমরা নুডলস সব কিছুর সাথে টমেটো সস, চানাচুর, আচার, ফাস্ট ফুড, এগুলোর মধ্যে আপনার প্রচুর সল্ট থাকে। এখন আপনার যেহেতু আমাদের জীবন অনেক ব্যস্ত হয়ে গেছে, আমরা অনেক টিন জাতীয় বা স্টোরেজ ফুড খাচ্ছি, সেগুলো হাই সল্ট,
কারণ হাই সল্ট না দিলে ওগুলো কিন্তু ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো সেই হাই সল্টগুলো আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আমরা এত সল্ট খাচ্ছি। তো সুতরাং পাতে শুধু কাঁচা লবণই না, সেটা আমি আমাদের দর্শকদেরকে বলবো যে প্লিজ আপনার রান্নাতে ইউজ করতেছেন সেটা ঠিক আছে কমপ্লিটলি, কিন্তু পাতে যে এক্সট্রা কাঁচা লবণটা আমরা নিচ্ছি সেটা আপনি যদি বেশি নেন, চেষ্টা করেন আচ্ছা আজকে আমি তার অর্ধেক নিব বা একটু কম নিব, এভাবে আস্তে আস্তে আপনার এটা ছেড়ে দেওয়ার। আর খুব ওভারঅলও যদি রান্নার ভিতরেও যদি বেশি ইনটেক করে সেটিও তো ক্ষতি অবশ্যই। অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই ক্ষতি, কিন্তু যেমন ধরেন এখন আমাদের স্বাদের জন্য দরকার, আবার ধরেন আমি এমনও অনেক রুগী পাইছি যে একেবারে লবণ খাচ্ছে না। আমাদের লবণটা কিন্তু একটা মানে স্ট্যান্ডার্ড মার্কারে থাকতে হবে। সেটা যদি খুব বেশি কমে যায়, পার্টিকুলারলি যাদের বয়স 65-র উপরে, সেটাও কিন্তু সমস্যা। কিন্তু যেহেতু আপনি রান্নাতে লবণটা ব্যবহার করতেছেন সেটা আলাদা করে খাওয়ার দরকার নেই। কিন্তু আমার একটা কিউরিওসিটি থেকে জানা যে লবণ এবং চিনি দুটো তো বিপরীতধর্মী দুটো উপাদান, কিন্তু দুটোই তো ক্ষতিকর। মানে লবণের ক্ষতি যত বেশি, চিনির ক্ষতিও কি কোনো অংশে কম? সেটিও তো অনেক ক্ষতি আমাদেরকে নানাভাবে করছে। অবশ্যই আপনার লবণ মানে দুটো বিপরীতধর্মী দুটো উপাদান, দুটোই আমার ক্ষতি করছে, কারণটা আসলে কি? প্রথমে আমি বলবো লবণ চিনি দুটাই যেহেতু আমরা খাবার ইউজ করি, কিন্তু পরিমিতটা খুব দরকার। লবণের ব্যাপারে আমরা একটা কথা বললাম অলরেডি। এখন যদি চিনির বিষয়ে আসি, অনেক জার্নালে কিন্তু আপনার চিনিকে বলা হয় হোয়াইট পয়জন। কিন্তু কেন সেটা বলা হচ্ছে? কারণ চিনিটা যখন আমরা খাচ্ছি একটা বাইরে থেকে আমাদের বডিতে, আমরা যখন যে শর্করা বা কার্বোহাইড্রেটটা দিচ্ছি, আমাদের বডির যে ইনসুলিনটা খুব হঠাৎ করে উপরে উঠে যায়, খুব হঠাৎ করে উপরে উঠে যাওয়ার কারণে হয় কি যেটা কাজ করে আপনার চিনিটা কমাতে সাহায্য করে, কিন্তু তারপরে 2-3 ঘন্টা পরেই আবার সেই ইনসুলিনটা ঠাস করে নিচে নেমে যায়। তো বডির যে ইনসুলিন যে আপ অ্যান্ড ডাউন, সেটা আমাদের বডি কিন্তু খুব হ্যান্ডেল করতে পারে না। আলটিমেটলি হয় কি ওভার দি টাইম আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। মানে আমি অনেক বেশি চিনি খাচ্ছি, অনেক বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, আমার বডির এইসব স্পাইক হচ্ছে, আলটিমেটলি বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয় আলটিমেটলি কিন্তু সেটা প্রোগ্রেস করে ডায়াবেটিসে। আপনি যেটা বললেন যে হ্যাঁ লবণ চিনি দুটাই ক্ষতিকর অবশ্যই, কিন্তু যেটা যখন এক্সেসিভ হচ্ছে, যেমন ধরুন অনেকে আমরা 2-3 বেলা যদি চা খাই, প্রতিবারই যদি আমরা এক্সট্রা চিনি খাচ্ছি, আলটিমেটলি কিন্তু অনেক চিনি আমাদের বডিতে যাচ্ছে। তো এইসব ছোটোখাটো বিষয়ে মাইন্ডফুল থাকাটা খুব দরকার। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ রাষ্ট্রীয় তো নীতি থাকা দরকার যে আমরা কতটুকু চিনি দিচ্ছি, কতটুকু লবণ দিচ্ছি, এটা অবশ্যই থাকা দরকার। কারণ হয় কি আমাদের আলটিমেটলি ডেফিনেটলি আমাদের শরীরের দায়িত্ব নিতে হবে, কিন্তু রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে, এটা আমরা এখানে আমাদের সমাজ। সুতরাং যদি রাষ্ট্রীয় একটা স্ট্রিক্ট নীতি থাকে যে হ্যাঁ এটাতে আমি কতটুকু লবণ দিব, এবং ক্লিয়ারলি লিখে দেওয়া যে হ্যাঁ এই প্রোডাক্টটাতে আমার এতটুকু লবণ আছে, যার মাধ্যমে আমাদের জনসাধারণ সবাই জানতে পারে, সেটা খুবই দরকার। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার ফারজান, আপনার কাছে জানবো যে ল্যাব রিপোর্ট, যেমন আমরা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এসব নির্ণয়ের ক্ষেত্রে আমরা হসপিটালে তো একটা অনেক পরে যাই যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, কিন্তু সাধারণত আমাদের হাতের নাগালে পার্কে বা রাস্তাঘাটে অনেক সময় বিভিন্ন ফ্রি ক্যাম্পে দেখি যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, খুবই সহজ। মানে সেটি হয়তো পৃথিবীর অন্যান্য জায়গাতেও করা হয়, কিন্তু এই মেশিনের যে মানে সঠিক উত্তর দেয়া বা যেন তেন মেশিন ব্যবহার করা, মানে এটা এমন যে যে কোনো জায়গাতে পরীক্ষা করলে তো আমাকে সঠিক রেজাল্ট নাও দিতে পারে। মানে এই জায়গাতে আসলে করণীয় কি, বা আমার কোথায় পরীক্ষা করা উচিত অন্তত এই বিষয়গুলোতে? আমি এটার ব্যাপারে দুটো খুবই আমাদের দর্শকদেরকে আমি খুবই সচেতন করতে চাই। প্রথমে হচ্ছে গিয়ে যে হ্যাঁ আপনি যেখানে সেখানে টেস্ট করলেন, টেস্টের হয়তো বা মানটা ঠিক নাই, তাতে কি হচ্ছে যদি টেস্টে অ্যাবনর্মাল আসতেছে আপনার মধ্যে একটা ভীতি আসতেছে, অথবা যদি টেস্টটা ফলসলি ঠিক আসতেছে, হয়তো বা ধরেন মানে নাম্বার অনেক বেশি কিন্তু কম দেখাচ্ছে, আপনি আর এই ব্যাপারে কিছু করতেছেন না, ডাক্তারের কাছে যাচ্ছে না, সুতরাং দুদিকেই খারাপ। দ্বিতীয় আরেকটা যেটা ব্যাপার যে আমরা যদি যেখানে সেখানে টেস্টগুলো করি, ম্যাক্সিমাম টেস্টে কি হয় আমাদের শরীরে তো প্রিক করে, নিডেল দিয়ে সেই ব্লাডটা নেয়, এবং সেই নিডেলটা যদি ঠিকমতো স্টেরালাইজ না হয় তখন সেই নিডেল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ, ফর এক্সাম্পল আপনার হেপাটাইটিস, HIV, বিভিন্ন ধরনের এসব ঠিকমতো স্টেরালাইজ না করার কারণে অথবা একই নিডেল ইউজ করার কারণে কিন্তু এরকম আপনার ঘটনা আছে যে সব টেস্টের মাধ্যমে ছড়াতে পারে। সুতরাং আমি আমাদের দর্শকদেরকে বলবো যে যেখানে সেখানে টেস্ট না করায় আপনার একটা ক্রেডিবল একটা যেটা ল্যাব,
ক্রেডিবল ডাক্তারের কাছে আপনি যান, যে ট্রাস্টেড, তার কাছে যেয়ে আপনার সঠিকভাবে একটা মানে রেপুটেড অর্গানাইজেশন থেকে ল্যাবগুলো করানো। আচ্ছা, আমাদের দেশে যে টোটকা বা নানা ধরনের কবিরাজি চিকিৎসা, হোমিও চিকিৎসা, হোমিও তো আস্তে আস্তে উঠে যাচ্ছে পৃথিবীতে, আমরা যতটুকু শুনি আসলে, কিন্তু মানে এটি আসলে কোন সময় যায়? আমি ধরে নিলাম যে এগুলো সবই ভুল, কিন্তু এটা তো প্রাইমারিলি একটা মানুষের যখন এই যে ডায়াবেটিস হচ্ছে, যেমন পরীক্ষা করা, উচ্চ রক্তচাপ, মানে এই সময়তে তো আর যাচ্ছে না, যাচ্ছে কোন সময়? সেই সময় গিয়ে কতটা সময় ক্ষেপণ করছে? টোটকা বা আপনার হোমিওপ্যাথি যেটা, সেটা হয়তো বা আগে ছিল, হ্যাঁ, যখন আমাদের ধরেন এরকম এভিডেন্স বেসড রিসার্চ ছিল না, অনেক বেশি সায়েন্স ডাটা ছিল না ওয়ার্ল্ড ওয়াইড। এখন তো আমাদের মেডিকেল সায়েন্স অনেক বেশি আগায় গেছে। এখন কিন্তু আমাদের সেই 40-50 বছর আগে নাই, এখন আমাদের প্রতি 21 দিনে আমাদের মেডিকেল ইনফরমেশন কিন্তু ডবল হচ্ছে। এখন আমাদের এআই এর যুগ। সুতরাং আমাদের দর্শকদের, আমাদের সবাইকে আমাদের যেটা এভিডেন্স বেসড, যেটা সায়েন্টিফিক বেসড, সেই ট্রিটমেন্টটা আমাদের নেওয়া দরকার। আরেকটা যেটা আপনার মানে কষ্টের ব্যাপার, আমি দেখবো যে অনেকের ধরেন কোনো একটা ডায়াগনোসিস হলো, বললো যে আচ্ছা তোমার ডায়াবেটিস হয়েছে বা ব্লাড প্রেশার হয়েছে, তা সে মেডিকেল ওষুধ না খেয়ে, যেটা এভিডেন্স বেসড, যেটা সায়েন্টিফিক, না খেয়ে টোটকা এসব খাচ্ছে। 2-3 মাস খাইলো, 6 মাস খাইলো, আলটিমেটলি কি হচ্ছে, তার কিন্তু যে উপসর্গটা সেটা কিন্তু কন্ট্রোল হচ্ছে না, সেটা কিন্তু শরীরে ক্ষতি করতেছে। আবার হয় কি যে টোটকা বা এইসব ধরনের ভেষজ মেডিসিন তো কেউ তো আপনার মনিটর করতেছে না। এগুলোর ভিতরে পার্টিকুলারলি থাকে আমরা যেটাকে বলে নেফ্রোটক্সিক বা কিডনির যেটা টক্সিন বা বিষ হিসেবে কাজ করে, অনেক সময় এইসব ওষুধগুলোতে কিন্তু সেগুলো থাকে। তা আলটিমেটলি কী হচ্ছে, যেই রোগ সেই রোগের তো চিকিৎসা পাচ্ছে না, সেটা আপনার বেশি কমপ্লিকেশনে যাচ্ছে। দ্বিতীয়ত যেগুলোর মাধ্যমে যদি টক্সিন থাকবে, যেটা মনিটর করা হচ্ছে না, সেটা কিন্তু আবার অন্যান্য অঙ্গকে আপনার আক্রান্ত করতেছে। এই যে উচ্চ রক্তচাপের সাথে কিডনি বিকলের সম্পর্কটা কত গভীর, আর কিডনি বিকল হলে যার একবার ডায়ালাইসিস নেওয়া লাগছে, সে একটা দীর্ঘমেয়াদী ডায়ালাইসিসের মানে জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন ওই সার্কেলের ভিতরে। মানে এটি মানে এমন কেন না যে হয়তো উনি 1 মাস দিলেন, 2 মাস দিলেন, 3 মাস দিলেন, একেবারে ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত তাকে দেয়াই লাগছে? মানে এটার ব্যাখ্যাটা আসলে কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমি জানি যে আমাদের অনেক দর্শকেরই এই প্রশ্নটা মনে আছে। প্রথমত আমি মানে ক্ল্যারিফাই করি যে কেন ব্লাড প্রেশারের সাথে এবং ডায়াবেটিসের সাথে কিডনির সম্পর্ক এত গভীর। আমাদের শরীরে 2টো কিডনি আছে, এবং কিডনি কিন্তু খুব একটা সেন্সিটিভ অর্গান। কিডনি খুবই সেন্সিটিভ অর্গান এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গান, কারণ আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ সেটা না কিডনি বের করে দিতেছে। আমাদের যে ব্লাড সেল একটা নির্দিষ্ট, সেটাও কিডনি তৈরি করতেছে। এবং কিডনির একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে আমাদের শরীরের ব্লাড প্রেশার কন্ট্রোল করার। তো যখন হয় কি আমাদের শরীরের ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে, তো সেই ব্লাড প্রেশারটা কিন্তু সবসময় যখন প্রেশারটা বেশি, আমাদের যে রক্ত ধমনী, যে রক্তশিরা, সেখানেও প্রেশারটা বাড়তে থাকে। এবং কিডনির যে আপনার যে রক্তনালীগুলো খুব চিকন, তো সেই প্রেশারটা যখন বাড়ে, সেটা আপনার রক্তনালীগুলোতে চেঞ্জ করে সেটাকে মোটা বানায় ফেলে, যেটাকে আমরা নেফ্রোস্ক্লেরোসিস বলি। যখন মোটা হয়ে যায় তখন শরীরে আর ওই ব্লাডটা আর যেতে পারে না কিডনির মধ্যে। তা ব্লাড হলো আমাদের শরীরের আপনার এনার্জি, পুষ্টি সব কিছু দেয়। যখন ব্লাড যেতে পারে না, আলটিমেটলি আপনার কিডনি কাজ করতেছে না, কিডনির নাম্বার বাড়তেছে, পেশাবের সমস্যা দেখা যাচ্ছে, শরীর থেকে মধ্যে কথা বজ্র পদার্থ বের হতে পারতেছে না। তা আলটিমেটলি আপনারা যখন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার থেকে আপনাদের কিডনিটা যখন খারাপ হয়ে যাচ্ছে, তখন হয় কি যে যখন বজ্র পদার্থটা বের হতে পারতেছে না, মানুষের কিন্তু আপনার খুব কমন কমপ্লিকেশন দেখা যায়, একদম কনফিউজড হয়ে যায় গিয়ে, মানে ব্রেন কাজ করতেছে না, কমপ্লিটলি কনফিউজড, হার্ট কাজ করতেছে না, শরীরের সব সল্ট একদম মানে উল্টাপাল্টা অবস্থা। সেই ক্ষেত্রে ডায়ালাসিস লাইফ সেভিং, অ্যাবসোলুটলি লাইফ সেভিং। কারণ যদি কিডনিটা আপনার এন্ড স্টেজ যেটা রেনাল ফেলোর হয়ে যায়, তখন ডায়ালাসিস যদি না করা হয় ভীতির কারণে বা যে কারণেই, রোগী কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময়ের পরে বাঁচবে না। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, ডায়ালাসিসটা কেনই করতে হবে ট্রান্সপ্লান্টের আগ পর্যন্ত, করতে হবে অ্যাটলিস্ট আপনার 3 days a week, কারণ ও সেই বজ্র পদার্থটা বের করার জন্য। যদি সেই বজ্র পদার্থটা না বের হয়, যেমন ধরেন আমি যেখানে প্র্যাকটিস করি আমেরিকাতে, অনেক সময় আসে বিভিন্ন গ্রাম থেকে রোগীরা, যে ডায়ালাসিস হয়তো বা 2 দিন সে করতে পারে না, কারণ ট্রান্সপোর্ট ছিল না বা তার ছেলে মেয়ে নিতে পারে নাই। হচ্ছে কি হঠাৎ করে আপনার শরীর হাত পা ফুলে একদম মানে শ্বাস নিতে পারতেছে না সে, কারণ শরীরের যে পানিটা বজ্র পদার্থ বের হতে পারছে না। আচ্ছা, তার কারণে সে শ্বাস নিতে পারতেছে না, তাকে অটোমেটিক সাথে সাথে আমাদের আইসিইউতে নিতে হইতেছে, সাথে সাথে ইমার্জেন্সি ডায়ালাইসিস করে তার পানিটা আমাদের বের করে তাকে স্টেবল করতে হচ্ছে। তা আমি চাই না যে আমাদের দর্শক মণ্ডলী খোদা না করুক সে এরকম অবস্থাতে যায়। সুতরাং কারো যদি আলটিমেটলি আপনার ডাক্তার বলতেছে যে হ্যাঁ আপনার ডায়ালাইসিস নিতে হবে, সো প্লিজ আপনার সেটা টাইমলি নিতে হবে,
যাতে আপনার শরীরটা ঠিকমতো থাকে। আমি এই প্রসঙ্গে একটা তথ্য শুধু জানতে চাই যে বাংলাদেশে যেমন একটা পরিধি আছে, 23 জোড়া মানুষ বা ইমোশনাল ডোনার নতুন যুক্ত হয়েছে, কিন্তু আমেরিকাতে সাধারণত কি হয় যে মানে এই ডোনার কি সব কি মানে লাইভ ডোনার তো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে কিডনিটা দান করছে কারা, যারা মারা গেছে তাদের কিডনি নিয়েই কি আসলে রিপ্লেসমেন্ট হচ্ছে কিনা, প্র্যাকটিসটা কি? আপনার আমেরিকাতে অর্গান ট্রান্সপ্লান্টেশন এটা খুবই সেনসিটিভ এবং এক্সট্রিমলি মনিটর্ড। এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার লোক আছে যারা মনিটর করবে, ফিজিশিয়ান, নার্সেস, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ওরা এনকারেজ করে আমাদের দেশের মতোই যে কারো যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ থাকে লিভিং ডোনারটা আপনারা রিকমেন্ডেড করে। বাট অ্যাট দ্য সেম আসলে টাইম কেমন মানে হার কেমন, দেয়ার হার এখানকার মতোই বেশ কম আমি বলবো, কিন্তু হয়তো বাংলাদেশ থেকে একটু বেশি, কারণ ধরেন ওখানে আপনার ডোনার ওরা আর একটু বেশি পায় এবং ওরা ওখানে অর্গান ডোনেশনটাকে বেশি এনকারেজ করে। তার কারণে আপনার আমাদের এখান থেকে অর্গান পাওয়ার হারটা একটু বেশি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই আপনার এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং এবং ভেরি স্মল নাম্বার। কিন্তু আমি বলছি যে মানে মানে লিভিং ডোনার বাদে অন্য ডোনার যারা একজন মারা গেছে তার কিডনি হয়তো দান করে গেছে, মানে সেটার পার্সেন্টেজটাই বেশি কিনা? সেটার পার্সেন্টেজটাই বেশি আপনার লিভিং ডোনার থেকে, যদিও আপনার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই এনকারেজ করা হয় লিভিং ডোনার, কিন্তু আপনার উচ্চ বিশ্বে আপনার আমেরিকা, কানাডা সব জায়গাতেই আপনার মানে রোগীর মারা যাওয়ার পরে যে কিডনিটা সেটাই ম্যাক্সিমামই আপনার ইউটিলাইজ করা হয়। আচ্ছা, মানে ওষুধের ভীতি নিয়ে আমরা জানতে চাই যে অনেকে মনে করেন যে আমার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, আমি ওষুধ যদি একবার খাওয়া শুরু করে আমাকে নিয়মিত খেতে হবে। আসলে এই কারণটি কি এমন যে একবার ওষুধ খেলে বারবার খেতে হবে, নাকি এখানে অর্থের ভীতিও আসলে আছে? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে হঠাৎ করে একটা মানে ওষুধ খাওয়া, এটা আমি 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 বুঝতে পারি যে আমাদের রোগীদের একটু হেজিটেশন থাকতেই পারে, কিন্তু এখানে আপনার দুটো বিষয়। এক, যদি এখন হ্যাঁ আপনার ব্লাড প্রেশার অনেক বেশি বা ডায়াবেটিস, ইনসুলিন কাজই নাই, কারো টাইপ 1 ডায়াবেটিস, তার ক্ষেত্রে তো এখন ওষুধ লাগবে। সেই ইনসুলিনটা বা সেই ওষুধটা লাইফ সেভিং। কারো যদি আপনার অনেক বেশি কিডনির সমস্যা থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, হার্টের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে আপনার এভিডেন্সে দেখা গেছে 4টা আপনার ড্রাগস আছে যেটাকে আমরা 4 পিলার বলি। সেই 4টা ড্রাগস কারো যদি হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর থাকে সেটা লাইফ সেভিং, সেটা আপনার মৃত্যু হার কমায়, সেটা খেতে হবে। কিন্তু কারো এখন ব্লাড প্রেশার আমার বেশি, এখন তো আমি আল্লাহর রহমতে আমার ওজনটা কমছে, আমি খুব ভালো খাচ্ছি, আমার ব্লাড প্রেশারটা এখন বেশ ভালো আগের থেকে, তখন আপনি ডাক্তারের সাথে যদি কথা বলেন, অথবা আপনি 2টা ওষুধ খাচ্ছিলেন, আপনার যখন ওজনটা কমবে আপনার লাইফস্টাইল, তখন কিন্তু আস্তে আস্তে সেটাকে কিন্তু একটা ওষুধে আনা সম্ভব। আমার অনেক রোগী আছে যাদের হয়তোবা 3-4টা আপনার ডায়াবেটিসের ওষুধ ছিল, কিন্তু তারা রেগুলারলি কন্ট্রোল করতেছে, তাদের ওয়েটটা কমছে, তাদের লাইফস্টাইল ভালো, তারা এখন 4টা থেকে 2টা ওষুধে আসছে। সেম থিং আপনার উল্টা দিকেও হচ্ছে যে হ্যাঁ আমি একটা দিয়ে শুরু করছি, কিন্তু এখন আমার ডায়াবেটিস অনেক বেশি খারাপ অবস্থায় গেছে, আমার হার্টের সমস্যা, আমার এখন 1টা থেকে 4টা হচ্ছে। আমি বলবো যে মানে ওষুধের ভীতি না হয়ে আমাদের বোঝা দরকার যে কোন ওষুধটা আমার জন্য দরকারি, কোন ওষুধটা আমাকে অ্যাড ভ্যালু করতেছে না, যেটা আমি ছেড়ে দিতে পারি, যেটা দরকারি, যেটা লাইফ সেভিং, যেটা আপনার রিসার্চে দেখা গেছে যে হ্যাঁ এটা খেলে আমার মৃত্যু হারটা কমবে, আমার হসপিটালে যেতে হবে না, আমার হার্ট ফেলিওর বাড়বে না, সেটা অবশ্যই খেতে হবে, সেটা একদম রেগুলারলি খেতে হবে। কিন্তু কিছু ওষুধ আছে আপনি হয়তো বা আপনার ডাক্তারের সাথে কথা বলে বুঝবেন, সে বলতে পারবে আপনাকে যাচ্ছে এই ওষুধটা এখন আর আপনার জন্য দরকার নাই, ঠিক আছে আমি এটা ডোজ কমায় দিলাম, অথবা আমি এখন এটা বন্ধ করে দিলাম। সুতরাং আমি বলবো অ্যাবভ অল যে একদম মানে ওষুধ যে ভীতি থাকবে আমি খাবো না তা না, যেটা লাইফ সেভিং সেটা খেতে হবে। ওষুধের বিষয়ে আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশে আপনি দেখবেন যে অপ্রয়োজনীয় ওষুধ এবং অপ্রয়োজনীয় পরীক্ষা, সেটি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা আসলে আছে চিকিৎসকদের বিরুদ্ধে। অনেক সময় দেখা যায় যে একজন চিকিৎসক হয়তো একটা যত ফিরিস্তি দিলেন ওষুধের, আর একটা কাছের কোনো চিকিৎসককে আসলে বললে দেখা যায় যে উনি 2-3টা ওষুধ কমায় দিচ্ছেন। এরকম অহরহ ঘটনা ঘটে। এই ওষুধ যে রেশনাল ইউজ অফ মেডিসিন, মানে সেটি আসলে আপনি যে হসপিটালে হয়তো আমেরিকাতে কাজ করছেন তারা এটি কীভাবে ঠিক করে, বা আপনারা কতটা নিয়ন্ত্রিত হন কর্তৃপক্ষের দ্বারা? আমি যখন প্রথমে মেডিকেল স্কুল শুরু করি, তা আমার টিচার বলছিল যে মেডিসিন শুধু সায়েন্সই না, আর্টও। আমরা কিভাবে রোগীটাকে প্রেসক্রাইব করতেছি তার কমপ্লিটলি সার্কামস্টেন্সেসটা বুঝে প্রেসক্রাইব করাটা বোথ সায়েন্স অ্যান্ড আর্ট। এবং মানে আপনার বেশি প্রেসক্রাইব করা বা অনেক বেশি টেস্ট করা, এটা যে শুধু যে আপনার বাংলাদেশের প্রবলেম তা না, হ্যাঁ এটা ওয়ার্ল্ড ওয়াইডেই আপনার একটা পার্সেন্টেজ হয়। কিন্তু এখন আলটিমেটলি আপনার একজন ফিজিশিয়ান হিসেবে আমাদের দায়িত্ব হলো
যে ঠিক আছে একদম মেক শিওর করা যে কোন টেস্টটা অর্ডার করা যেটা আপনার কাজে লাগবে। শুধু শুধু তো রোগীকে পোক করে বা টাকা নষ্ট করে লাভ নাই, আলটিমেটলি ঠিক টাইমলি ওষুধটা দেওয়া। আপনার আমেরিকাতে যেখানে আমি প্র্যাকটিস করি সেখানে এটা খুবই মনিটর। আপনার বেশি ওষুধ দেওয়া হয় কি ওদের আপনার ওখানে মেডিকেড বলে একটা ন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেটা ওরা আপনার কেউ যদি নার্সিং হোমে থাকে বা বৃদ্ধাশ্রমে থাকে বা হসপিটালে থাকে ওরা একটা খুবই ক্লোজলি মনিটর করে। পার্টিকুলারলি কাউকে ধরেন ঘুমের ওষুধ দেওয়া বা অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো খুবই হাইলি মনিটর। দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ মানে ওষুধ দেওয়া বা পরে সে ডাক্তারটা চেঞ্জ করে দিচ্ছে, সেটা ডেফিনেটলি হয়তো বা আপনার রোগীর সেটা সার্কামস্ট্যান্সেস তার কারণে। কিন্তু আপনার মানে বেশি টেস্ট অর্ডার করা বা বেশি ওষুধ দেওয়া, মানে এটা কিভাবে মনিটর হয়? মানে আপনি যে ওষুধ দিচ্ছেন আপনার একটা রেশনাল হচ্ছে কিনা সেটি কে দেখে বা কিভাবে আপনি ওই নিয়ন্ত্রণের মধ্যে থাকেন? ইউএসএতে আপনার এটা ন্যাশনাল অর্গানাইজেশন, ওরা এটা মনিটর করবে। তারপরে আমার হসপিটালের একটা লোকাল আপনার গভর্নিং বডি আছে বা কমিটি আছে, তারা সেটা মনিটর করবে। তারপরে যেমন ধরেন কোনো রোগীর যদি কোনো কমপ্লিকেশন হচ্ছে, রোগীর আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে, সেটার জন্য কিন্তু একটা বোর্ড থাকে। এবং আপনাদের প্রেসক্রিপশন ইভ্যালুয়েশন হয় কিনা? প্রেসক্রিপশন ইভ্যালুয়েশন আপনার খুবই রেগুলারলি হয়। শুধু প্রেসক্রিপশন ইভ্যালুয়েশন না, আমি কিভাবে আমার রোগীর নোটটা লিখতেছি, রোগীর ব্যাপারে যে আমি ডকুমেন্টেশন করতেছি সেটা মনিটর হবে, এবং রোগীর কাছ থেকে আমার কোনো কমপ্লেইন আসতেছে কিনা, রোগী আমার সার্ভিসে কতটুকু হ্যাপি, সেটা কিন্তু আপনার রেগুলারলি মনিটর হয়। সেটা আমাদের ডেইলি ডেটা ওরা জোগাড় করে, এবং ডেইলি ডেটা পাওয়ার পরে ওরা মান্থলি ডেটাটা আমাদের সাথে শেয়ার করে। আচ্ছা, সেখান থেকে আপনারা বুঝে যান যে আসলে ঠিক পথে চলছেন কিনা। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার শর্মী, আপনার কাছে জানতে চাই যে বংশগত রোগের ক্ষেত্রে সাধারণত ওই ব্যক্তি ঝুঁকিতে থাকেন, সেই পরবর্তী পরিবার বা স্কিপ জেনারেশনে যারাই আসুক না কেন, সেক্ষেত্রে তিনি তো অবধারিতভাবে একটি ঝুঁকি নিয়ে পৃথিবীতে আসলেন। এটিকে কতটা মানে জীবনযাপনের মধ্য দিয়ে এলিমিনেট করা যায়? কারণ অন্য একটা সাধারণ সুস্থ মানুষের থেকে তো উনি একটা বার্ডেন নিয়ে পৃথিবীতে আসলেন। এখন বংশগত বা জেনেটিক যেটা আপনার, সেটা বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ, ব্লাড ডিজিজ অথবা এইসব ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তার একটা রিস্ক থাকে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না। কিন্তু যেটা আমি বলবো খুব এক্সাইটিং নিউজ, একটা লার্জ পোর্শন কিন্তু আমাদের হাতে। আমি অলমোস্ট বলবো 70 to 75 সেই কন্ট্রোল করাটা, সেই রোগটা কি আমার হবে কি হবে না, সেটা কিন্তু আমাদের হাতে। কিভাবে সেটা আমাদের হাতে? এখন আমি যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে চাই, বা আমার যদি কিডনি ডিজিজ আমি প্রিভেন্ট করতে চাই, আমি জানি যে হ্যাঁ আমার বাবা মা, মামা, চাচা সবার আছে, আমি কি করব? 30-40 যদি আমার বয়স হয় একদম আগ থেকেই আমার ওজনটা কন্ট্রোলে রাখা, যে হ্যাঁ আমার ওজনটা কীরকম, আমার পেটে কি বেশি চর্বি জমছে নাকি। দ্বিতীয়ত আছে একটু হাঁটাহাঁটি করা, হ্যাঁ আমি ধরেন সারাক্ষণ আমি বসে না থাকলাম। তৃতীয়ত আমার খাবার ব্যাপারের মেনটেন করা। আরেকটা আপনার স্টাডিতে দেখা গেছে যে কারো যদি বংশগত থাকেও, তারা কিন্তু আপনার যদি লাইফস্টাইল বা খুব মনিটর করে, নিজেকে মেনটেন করে লাইফস্টাইলের মাধ্যমে, অলমোস্ট 80 to 85% সম্ভব এসব ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করা। যেটা আমাদের কন্ট্রোলে নাই সেটা তো কন্ট্রোলে নাই, এবং সেটা 10 থেকে 15%। আমরা বাকিটা যেটা 80 থেকে 85% কন্ট্রোল আমাদের যেটা এখনও আছে, সেটা আমরা কি করতেছি? আমাদের শরীরের ওনারশিপটা আমাদেরই নিতে হবে। আরেকটা ব্যাপার আমি যেটা বলবো যে হয়তো আপনারা ধরেন ফ্যামিলি কালচার, রাত 10টার সময় খাওয়া বা 11টার সময় ডিনার করা একটা ফ্যামিলি কালচার, বংশের পর বংশ চলে আসতেছে, মা করছে, ছেলে করতেছে, নাতি করতেছে। তো এই জিনিসগুলা যে হ্যাঁ ঠিক আছে আমার বাবা মার ছিল, কিন্তু তাদের তো সময় বিজ্ঞান তো ডিফারেন্ট ছিল, কালচার ডিফারেন্ট ছিল। এখন তো আমরা অনেক মডার্ন এরা, তারা যদি 10টার সময় লাঞ্চ করে, আমাদের কিন্তু মানে 10টার সময় আপনার ডিনার করতে হবে না, আমরা কিন্তু আগে করতে পারি। তারা যদি সবসময় বসে কাজ করে, আমরা তো এখন জানি যে আমার একটু হাঁটতে হবে, তাতে আমার শরীরটা ভালো থাকবে। তা ইভেন আমার যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকেও, আমি কি করতেছি আমার কন্ট্রোলের মধ্যে লাইফস্টাইলের মাধ্যমে, যেটা আমি আমার এই ডিজিজগুলো কন্ট্রোল করতে পারি। আমার কাছে মনে হয় সেদিকে আমাদের ফোকাস দেওয়া দরকার। আচ্ছা, আমরা যেমন খারাপ চর্বির কথা বলি, সেটির কারণে তো আসলে মানে মাংস বেশি আসলে তুলনামূলকভাবে দায়ী। কিন্তু আমাদের বাংলাদেশে যেমন গরুর গোশত খাবার প্রবণতা মানুষের বেশি, অন্যান্য দেশে আসলে আছে। মানে গরুর গোশতের বাইরে অন্য গোশতেরও কি আসলে একই ধরনের ঝুঁকি আছে কিনা, বা
মাছও তো আমরা প্রচুর খাই, মাছের চর্বিটাও কি আসলে আমাদেরকে কোনোভাবে ক্ষতি করে কিনা বা সেটা উপকারী কিনা? আপনার মাংস, যে কোনো মাংস, মানে যেমন ধরুন খাসির মাংসের চর্বি, গরুর মাংসের চর্বি, পার্টিকুলারলি চর্বিটা কিন্তু সমস্যা। আপনার যেটা আমাদের ব্যাড কোলেস্টেরল আমরা বলি, আমরা চর্বিটা অ্যাভয়েড করে যদি গোশত খাই তাহলে কিন্তু ঠিক আছে, কারণ আমাদের কিন্তু লিন প্রোটিনটা দরকার। যেমন ধরেন 65 পরে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আপনার রিকমেন্ড করবে যে মুরগির মাংসটা খাওয়া। মুরগিরও কিন্তু অল্প একটু চর্বি থাকে, সেটা অ্যাভয়েড করে মুরগির মাংসটা খাওয়া। সপ্তাহে 1 দিন 2 দিন হ্যাঁ গরুর মাংস খেলাম, কিন্তু চর্বিটা না খেলাম। হ্যাঁ, কারো যদি আপনার হার্টের সমস্যা থাকে, আমাদের প্রোটিনটা দরকার এবং সেটা আমরা মাংসের মাধ্যমে পাবো, কিন্তু আপনার এক্সেসিভ যাতে না হয়। কিন্তু এই যে রেড মিটের যে কনসেপ্ট, সেটা কি চর্বির কারণে নাকি গোশতের কারণে? চর্বির কারণে মেইনলি, কারণ আপনার হয় কি ওখানে কিন্তু চর্বিটা অনেক বেশি থাকে। অবশ্যই সেটা আপনার চর্বিটা অনেক বেশি থাকে। এখন কারো যদি আপনার অলরেডি হার্ট ডিজিজ থাকে, তার ফোকাস করা লিন মিটের দিকে। লিন মিট কি পার্টিকুলারলি আমাদের দেশের প্রেক্ষাপটে হবে কি আপনার মুরগির মাংস যেটা। আর আপনি যেটা মাছের কথা যেটা বললেন যে মাছের চর্বি, মাছের চর্বির মধ্যে যেমন ধরো অনেক সামুদ্রিক আমাদের অনেক মাছ আছে, বাট আমাদের ইলিশ মাছের চর্বি কিন্তু একটা স্টাডিতে দেখা গেছে যে খুব ভালো। ইলিশ মাছের তেলটা খুবই ভালো, পার্টিকুলারলি যদি কারো হৃদরোগ থাকে। অন্যান্য সামুদ্রিক মাছ যেগুলো আছে আমাদের, বা যে কোনো মাছ, হ্যাঁ, তারপরে যেমন ধরেন স্যামন ফিশ এখন আমাদের দেশে পাওয়া যায়। বিভিন্ন ধরনের স্টাডিতে দেখা গেছে যে স্যামন ফিশটা কিন্তু আপনার ওমেগা 3টা অনেক বেশি থাকে, যার কারণে এটা আপনার হার্টের সমস্যা বা স্ট্রোকের সমস্যা প্রিভেন্ট করতে অনেকখানি হেল্প করে। কিন্তু মানে সামুদ্রিক মাছকে এত উৎসাহিত কেন করা হয়, এটার কারণ আসলে কি? সামুদ্রিক মাছের মধ্যে আপনার থাকে যে আপনার বিভিন্ন ধরনের ওমেগাটা থাকে, তার কারণে। কিন্তু আমি এমফাসাইজ করবো যে আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো মাছ আছে কিছু, কিন্তু এখন যে আবার সেই যে হাইব্রিড পদ্ধতি বা অনেক বাজে খাবার তাদেরকে দেয়া, এই মিলে কিন্তু টেস্ট যেমন চেঞ্জ হয়েছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ঘটনা আসলে সেখান থেকে আসলে ঘটছে। কারণ তো এখন আপনি বলেন ফিশ বলেন বা বিভিন্ন প্রাণীকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো, এটা তো একেবারে একটা অবধারিত ব্যাপার হয়েছে। সেই দিক থেকে একটা ঝুঁকি আসলে তৈরি হয়। অবশ্যই। আমি একটু জানতে চাই যে আমেরিকাতে যে প্র্যাকটিস হসপিটালে, আমাদের এখানে যেমন দেখি যে খুব যাদের বয়স হয়েছে, মানে মেডিসিন বিশেষজ্ঞের কাছে যারা মূলত যায়, কিন্তু ইউকেতে, আমেরিকাতে বা উন্নত বিশ্বে একজন মেডিসিন বিশেষজ্ঞের আসলে রেসপন্সিবিলিটি কি কি হসপিটালে? মেডিসিন বিশেষজ্ঞ আপনার প্রথমত আমাদের দেশে যেরকমভাবে করে যে আপনার একটা প্রাইমারি যে ট্রিটমেন্টটা সেটা দিবে। যেমন ধরেন আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ, সেখানে কাজ করি হসপিটালে। আমার দায়িত্বের মধ্যে পড়ে যে একটা রোগী যখন আসতেছে তাকে আপনার সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া আমার কাজের মধ্যে পড়ে। এবং তাকে ধরেন মানে তাকে অ্যাডমিট আমি করলাম, তার যে ওষুধটা দেওয়া, তার ল্যাব টেস্ট করে তাকে বলা, তার ফ্যামিলিকে বলা, এটা কমপ্লিটলি আমার মধ্যে পড়বে। তার বাদেও আরও কিছু কিছু কাজ থাকে, যেমন ধরেন আমার তার ফ্যামিলিকে এডুকেট করা কিন্তু অন্যতম একটা ব্যাপার। এবং এটা আমেরিকার ডাক্তারদের আমি বলবো কোয়ালিটি মার্কারের মধ্যে পড়ে, যে আমি কতটুকু তাদের সাথে কথা বলতেছি, তার ফ্যামিলির সাথে কথা বলে আমি জানাচ্ছি। এটা বাদেও আমার মানে কাজ হবে গিয়ে তাদের কি স্ক্রিনিং, কারো যদি স্ক্রিনিং করা একটা দরকার হয় টাইমলি, যেমন ধরেন কোলোনোস্কোপি করা বা ম্যামোগ্রাফি করা, যাতে যে কোনো ধরনের ক্যান্সার আমরা আগে ডিটেক্ট করি, সেটার ব্যাপারে তাকে এডুকেট করা। সুতরাং সব ধরনের মানে একটা রোগে অ্যাডমিট হওয়ার পরে আমাদের মানে সব ধরনের ট্রিটমেন্ট দেওয়াটা একটা মেডিসিন বিশেষজ্ঞর আন্ডারে পড়ে আর কি। আমি এই প্রসঙ্গে আরেকটু কথা বলবো, আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার ফারজানা শর্মী, বিরতির আগে আমরা বাইরে পড়তে যাবার বাংলাদেশি শিক্ষার্থীদের কথা বলছিলাম, কিন্তু মানে মানুষ যেটি চায় যে তার রিকগনিশন তৈরি হওয়া, মানে আমি সরাসরি সত্যিকার অর্থে একজন বিশেষজ্ঞ হয়ে উঠলাম, সেই পথটা আমেরিকাতে সংকুচিত কিনা বা যুক্তরাজ্যে এটি আরও বেশি ওয়াইডার কিনা, মানে এই ব্যাপারে মানে আমি সম্মানজনক স্ট্যাটাসের কথা বলছি, যে ঠিক আছে আমাকে হয়তো একজন রেজিস্ট্রার হিসেবে দীর্ঘদিন কাজ করতে হচ্ছে আমেরিকাতে, ইউকেতে হলে আমি মানে আস্তে আস্তে আমি নিজেই আলাদা একজন মানে একজন স্বতন্ত্র একজন বিশেষজ্ঞ হয়ে উঠছি, মানে এখানে কোনো জটিলতা আছে কিনা? ইউএসএতে আপনার রেসিডেন্সি যে ট্রেনিংটা পাওয়ার পরে, সব পরীক্ষা দেওয়ার পরে যেটা পাচ্ছে, তারপরে আপনার ফেলোশিপ যেটা বা হায়ার স্টাডি, সেটা কম্পিটিটিভ, বাট ইটস পসিবল আপনারা বিভিন্ন ইস্যুতে করাটা সম্ভব। এবং আমি বলবো যে শুধু ফেলোশিপ না, আপনারা বিভিন্ন ধরনের, কারো যদি ইচ্ছা থাকে, ডেফিনেটলি কম্পিটিটিভ, ওয়ার্ল্ড ওয়াইড ইটস কম্পিটিটিভ, কিন্তু কারো যদি ইচ্ছা থাকে এটা সম্ভব। ইউকেতে
আমার জানা মতে যেটা আমি বলবো, আমি আপনার ইউকেতে প্র্যাকটিস করি না, কিন্তু আমার আপনার বেসড অন মানে আমার রয়্যাল কলেজ ফিজিশিয়ান থেকে যেসব ডিগ্রিগুলো, সেই বেসিসে আমি বলবো যে আপনার ইউকেতে হয় কি মাঝে মধ্যে মানে ইট কুড বি লিটিল চ্যালেঞ্জিং। হয়তো বা ধরেন প্রথমে আপনার একটু রুরাল এরিয়াতে যেতে হবে আমার জানা মতে, কিন্তু আলটিমেটলি না, এটা আপনার ডিপেন্ড করে সেটা আপনি কোনটা। যেমন আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইউকে প্রেফার করছে ওভার দি ইউএস, আমি আবার ইউএস প্রেফার করছি ওভার দি ইউকে। এটা টোটালি আপনার ডিপেন্ড করে কার কোন সার্কামস্ট্যান্সেস, কার কোন মানে কোনটা প্রায়োরিটি তাদের ক্যারিয়ারে। কিন্তু আপনি আগে যেটি বলছিলেন যে আমি আমার গবেষণার ফলাফলটা আমি সরাসরি অ্যাপ্লাই করতে পারছি, মানে যেটা আপনি এনজয় করছেন, সেটি আসলে অন্য জায়গায় না কেন? মানে সেটি ইউকেতে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই ব্যাপারে কোনো বাধা আছে কিনা? আমি মনে করি না যে সেটা বাধা আছে, কারণ আপনার ইউকে, ইউএসএ, কানাডা, এগুলো আপনার সব সময় দেখা যাচ্ছে যেসব আপনার সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে, নতুন যে মেডিসিনগুলা আপনার গবেষণাতে দেখা যাচ্ছে, হ্যাঁ এগুলা খেলে আপনার উপকার হবে, সেটা অলমোস্ট অ্যাভেলেবেল। ডেফিনেটলি আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইউএসএ এখনও আপনার টপ, বিভিন্ন ধরনের রিসার্চ হওয়া, বিভিন্ন ধরনের ফান্ডিং পাওয়া, বিভিন্ন ধরনের আপনার ওষুধ পাওয়া, মানে আপনার কোনো একটা ওষুধ তৈরি হচ্ছে, আপনি ইউএসএতে তৈরি হচ্ছে, আপনি পেয়ে যাচ্ছেন। তা সেটা একটু সুবিধা আছে ইউএসএতে। এবং আমি বলবো যে ইউএসএতে আপনার ওরকম এনভায়রনমেন্ট আছে যে তুমি তোমার রোগীকে নতুনটা আসতেছে এবং রোগীরা আপনি যদি তাদের সাথে কথা বলেন, দে উইল বি মোর ওপেন যে ঠিক আছে এই নতুনটা আসছে, আপনি যদি বুঝায় বলেন দেন দে উইল বি মোর ওপেন। সেটা হয়তোবা মাঝে মধ্যে হয়তোবা আমাদের দেশে প্রেক্ষাপটে আমি বলবো, আমি যখন প্র্যাকটিস করছি হয়তোবা আমার কাছে সেই কাটিং এজ মেডিসিনটা এখনও এসে পৌঁছায় নাই, কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আসবে। আমাদের দেশেও আপনার মেডিসিন অনেক বেশি উন্নত হচ্ছে, অনেক বেশি আগায় যাচ্ছে। কিন্তু দুটোই তো হাইলি প্রেস্টিজিয়াস অবশ্যই, এবং সারা পৃথিবীর সর্বোচ্চ আধুনিকায়ন যা হচ্ছে ট্রিটমেন্টের, সেটি তো দুপক্ষই আসলে গ্যাদার করতে পারছে নিঃসন্দেহে। অবশ্যই আপনার ইউকে, ইউএস, কানাডা, অন্যান্য উন্নত বিশ্বে, এবং শুধু যে আপনার ইউকে, ইউএস, কানাডা তা না, অন্যান্য কান্ট্রি আমি বলবো, আমি উল্লেখ করবো এখানে তাইওয়ান, সিঙ্গাপুর, এখানেও কিন্তু আপনার হয় কি যে ওরা আপনার অনেকখানি আপনার এইসব কাটিং এজ মেডিসিন কিন্তু প্র্যাকটিস করতেছে। মানে সেই দেশগুলোতে তো বাংলাদেশিরা যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলবো যে আমাদের দেশেও কিন্তু এখন আপনার আগের থেকে আরও অনেক বেশি উন্নত হয়েছে। এবং আপনার এখন যেহেতু আমাদের আপনার অনেক বেশি মডার্ন এরা, এআই এর যুগ, অনেক টেকনোলজি কিন্তু ইজিলি আসতে পারতেছে আমাদের দেশে, যেটা হয়তো বা 10-15 বছর আগে আসতে পারতো না। কিন্তু মানে এই বাংলাদেশ থেকে যাবার প্রবণতা আসলে কেমন বাড়ছে, কি অবস্থায় আছে, আর যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে কিনা? বাংলাদেশি স্টুডেন্টরা যাচ্ছে দেশের বাইরে। বাংলাদেশে যাওয়ার প্রবণতা আমার কাছে এক্স্যাক্ট ডেটা নাই, হয়তোবা ন্যাশনাল লেভেলে এটা ডেটা আছে, কিন্তু কম না সেটা। অনেকেই যেতে চায়। যেমন ধরেন আমি 2 দিন আগে ঢাকা মেডিকেলে একটা লেকচার দিছি, কয়েকজন এসে বলতেছে যে ম্যাম আমি অলরেডি পরীক্ষা দিছি, আমি যাচ্ছি। বাট অনেকেই হয়তো এসে বলে না একটা লার্জ নাম্বার স্টিল এখানে আছে। আমি বলবো যে স্টিল ইট ইজ কম্পিটিটিভ, স্টিল কম্পিটিটিভ আপনার যে কোনো জায়গাতেই, ট্রুলি আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গাতেই ঢাকা মানে একটা ফিজিশিয়ান হিসেবে এস্টাবলিশ হওয়া লিটল চ্যালেঞ্জিং এবং ডেফিনেটলি কম্পিটিটিভ। আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে এই বিষয়ে করতে চাই যে বাংলাদেশে আপনি যেমন দেখেন না যে যিনি এমডি করছেন তিনি আবার এফসিপিএস করছেন, অনেক কিছু মানে একই রকম ওভারল্যাপিং হচ্ছে আর কি। বা এই যে এফসিপিএস কোর্সে ভর্তি হবার ক্ষেত্রে মানে রেসিডেন্ট হবার ক্ষেত্রে যে প্যারাটা আসলে আছে, রাজনৈতিক ঝামেলা আছে, অনেক লবিং গ্রুপিং এর ব্যাপার আছে, বা একই জিনিস বারবার পড়বার যে জ্বালাটা আছে, মানে সেটি পৃথিবীতে আরো কম্প্যাক্ট কিনা যে আপনি একসাথে এক্স্যাক্ট জিনিসগুলো আসলে পড়ছেন, মানে আপনার এই ওভারল্যাপিংগুলো নাই, এরকম কোনো ব্যাপার কি আপনি ফিল করেন কিনা? আমি ইউএসএ প্রেক্ষাপটটা বলি, যেহেতু আমার সেটাতে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। ইউএসএতে আপনার যে 4টা যে পরীক্ষা হয় সেটা ডিফারেন্ট স্টেজের, সেটা আলাদা। কিন্তু এটার পরেও আমার প্রতি 10 বছর পর একটা পরীক্ষা দিতে হবে, সেটাও 9 ঘন্টা, এবং সেখানে ওরা অ্যাসেস করবে যে আমার কোয়ালিটি কেমন, আমি কি রিসেন্ট রিসার্চ সম্পর্কে আমার ধারণা আছে কিনা, সেটা ম্যান্ডেটরি। কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি যে ওখানে আপনার এডুকেশন সিস্টেমটা, আমি যেহেতু আপনার ওখানে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট পড়াই, আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স সেখানে আপনার অনেক বেশি সিস্টেমাইজ করা। যেমন ধরেন একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, বেশ সিস্টেম্যাটিক জিনিসগুলা, এবং প্রথমে যখন ওরা মেডিকেল স্কুলে ঢুকতেছে আমি কিন্তু ওদের টিচার হিসেবে ওদেরকে একটা ওভারঅল আমি গাইডেন্স দিতেছি যে এটা তোমার হবে, এটা চ্যালেঞ্জ হতে পারে। তার সাথে অলমোস্ট আমি
এভরি 4 উইকস, 1 মাস পর পর আমি মিট করতেছি, কি অবস্থা তোমার, কেমন পড়াশোনা চলতেছে, কোনটাতে তুমি ভালো করতেছো, খুবই সিস্টেমাইজ। আরেকটা যেটা আমি বলবো যে ডিস্টিংগুইশ ফিচার, ভালো দিক ইউএসের দিকে, যে ওদের একটা প্রপার ডেডিকেটেড একটা মেন্টর থাকে। যেমন ধরেন আমি অনেক স্টুডেন্টের মেন্টর, তাদেরকে আমার দায়িত্ব হলো গিয়ে যে গাইড করা কোনটা তারা ভালো করতেছে। সুতরাং সিস্টেমেটিক্যালি বেশ এটা কম্প্যাক্ট ইউএস ইউকেতে, এবং আপনার অনেক বেশি গাইডেন্স থাকে, যেটা হয়তো বা অনেক বেশি ফার্স্ট হ্যান্ড গাইডেন্স থাকে। যেটা আমি বলবো, আমি যদি বাংলাদেশে যখন আমি স্টুডেন্ট ছিলাম, ডাক্তার হিসেবে যখন প্র্যাকটিস করছি, সেটা আমি যদি পেতাম অনেক বেশি উপকার হতো এবং আমার লাইফটা হয়তো বা একটু লিটিল ইজি হতো আমি যখন আপনার সবার সাথে কম্পিটিশন করতেছে ইউএসএতে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তারপরে তো আপনি মানে সেটি জয় করেছেন আর কিছু দেরিতে হলো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেকগুলো একেবারে ছোটোখাটো সাধারণ বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটি আসলে এন্ড স্টেজে গিয়ে মৃত্যুর জন্য দায়ী হয়ে যায়, অসাধারণ খারাপ ভূমিকা পালন করে। আমরা সেই নিয়মগুলো মানব এবং আমরা শিক্ষার্থীদের জন্যও, বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ দিয়েছি, আপনারা চাইলে এটি গ্রহণ করতে পারেন এবং কিভাবে দেশের বাইরে যাওয়া যায়। তবে একটি সত্যি ভালো কথা, উন্নত প্রযুক্তি বা আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক বেশি দেশের বাইরে ভালো করবার কারণে এই গ্যাপগুলো আসলে কমছে, তারাও বাংলাদেশে এসে সেবা দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।